আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। এখন আমি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে আসা বিগত বছরের কেমিস্ট্রির প্রশ্নগুলো সলভ করব এবং সেই সাথে ওই প্রশ্ন রিলেটেড আর কি কি তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ইনশাল্লাহ এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং লাস্ট মুহূর্তে এই এটা তোমাদের রিভিশনেও হেল্প করবে। তো আজকে 23-24 সেশনে আসা প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো শুরু করি আমরা। দেখো, প্রথম প্রশ্নটা আসছে কোনটা লুইস অ্যাসিড নয়। কোনটা লুইস অ্যাসিড নয়? তো এখানে আমাদের তো টপিক প্রায় দুইটা বলতে গেলে, একটা হচ্ছে লুইস ক্ষার আর একটা হচ্ছে লুইস অ্যাসিড। লুইস ক্ষার আমরা কিভাবে চিনবো? লুইস ক্ষার আমরা চিনবো হচ্ছে সেখানে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। একদম সহজভাবে যদি বলি, যেমন অ্যামোনিয়া, এখানে কিন্তু আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এরপরে যদি বলি আমরা পানি, আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসে, মুক্তজোড় ইলেকট্রন কিভাবে বের করতে হয়। এটাও আমি একটু সাথে সাথে বলে ফেলি। হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম যেটা থাকবে, কেন্দ্রীয় মৌল থাকবে, সেই কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন, এক কথায় জোড় ইলেকট্রন, মাইনাস বন্ধন সংখ্যা দিবা, মাইনাস বন্ধন সংখ্যা। তো এখানে তুমি অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আসো, অ্যামোনিয়ার শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা আছে, মাইনাস বন্ধন কয়টা আছে? 3টা আছে। এর 5-এর থেকে 3 বাদ দিলে 2 থাকে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, দেখো 1 জোড়ায় আছে। তুমি পানির ক্ষেত্রে বের করো, হাফ ইন্টু অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা থাকে, মাইনাস 2। তো দেখো 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, এই জন্য আমরা জানি অক্সিজেনের 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। এছাড়া কি আছে? এরকম তুমি বলতে পারো হাইড্রোক্সিল আয়ন আছে, তারপরে সায়ানাইড, ক্লোরাইড, এগুলা এগুলা হচ্ছে কি লুইস ক্ষার। সেম ভাবে এখানে যদি আমি দেখি লুইস এসিড কারা, এক কথায় মনে রাখতে হবে অষ্টক অপূর্ণ যারা, অষ্টক অপূর্ণ বা অষ্টক অসম্পূর্ণ, অষ্টক সংকোচন যাদের হয়েছে, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হয় নাই। তুমি এইগুলা খেয়াল করো। একটু আগে আমি এখানে দেখলাম যে অ্যামোনিয়া হচ্ছে আমাদের লুইস ক্ষার, তাহলে তো এটা তো লুইস অ্যাসিড না। তুমি এই এক্সাম্পল গুলো দেখো, বোরনের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, তিনটা বন্ধন গঠন করলে 3 দুনা 6টা ইলেকট্রন হয়, 2টা ঘাটতি আছে। BF3 সেম অবস্থা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেম অবস্থা, 2টা করে ইলেকট্রন, সবার ঘাটতি আছে। এই জন্য কিন্তু এরা লুইস অ্যাসিড। আর এই অ্যামোনিয়া মুক্ত যে ইলেকট্রন আছে বলে এটা কিন্তু লুইস ক্ষার। এরপরে আসি sp3d সংকরিত যৌগ নিচের কোনটা? এখন দেখো তো এখানে 4 আর 5টা আছে টোটাল সংকরিত অরবিটাল। সংকরিত অরবিটাল কয়টা আছে? 5টা আছে। তাহলে এবার আমরা যদি প্রত্যেকটা দেখি যে সংকরিত অরবিটাল গুলা এখানে কয়টা করে আসতেছে। তা আমরা সংকলনের সূত্র তো বইয়ে শিখছি কি, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। কোনোটাতে যেহেতু চার্জ নাই, তাহলে আমাদের ওই টপিকটা বাদ দিলে আপাতত হচ্ছে। তাহলে আমরা একবারে ডিরেক্টলি এখানে করি। সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন 6টা, প্লাস কত 4, তাহলে কত আসে? 5 আসে। এখানেও আসি আমরা, ফসফরাসের শেষ কক্ষপথ থেকে 5টা, 5 প্লাস 5, এখানেও 5 আসে। ক্লোরিন 7, 3, তাহলে এখানেও দেখো 5, তার মানে সবগুলা হচ্ছে, কারণ সংকরিত অরবিটাল যেহেতু 5টা, তাহলে এখানে এই সবগুলাই। আচ্ছা, নিচের কোন যৌগটা সম্ভব নয়? আচ্ছা, Cl2O এটা সম্ভব, OF2O এটাও সম্ভব। দেখো আমরা জানি NCl3 তৈরি হলেও NCl5 তৈরি হয় না। কেন NCl5 তৈরি হয় না? কারণ নাইট্রোজেনের 2d অরবিটাল নাই, সেজন্য এখানে ক্লোরিন, এক্সট্রা ক্লোরিন 2টা এখানে এসে যুক্ত হতে পারে না, সেজন্য কিন্তু এখানে নাইট্রোজেনের যে NCl5 যেটা হওয়ার কথা এটা হয় না। PCl5 কিন্তু হয়, PCl3 হয়, PCl5 কিন্তু হয়, কিন্তু NCl5 হবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? তা এটা আমরা কিভাবে বের করব? দেখো, ঘনমাত্রা বের করার সূত্র কি? যদি পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ ইন্টু এম ডিভাইডেড বাই পার্সেন্টেজ ইন্টু 10 ডিভাইডেড বাই এম। পার্সেন্টেজ দেওয়া আছে 5 ইন্টু 10, যেহেতু এটা বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি 40, তাহলে 5/4 আসে এখানে।
5/4 আসে। 5/4 মানে কত? 1.25 না? তাহলে এখানে 1.25। এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে, পিএইচও দিয়ে দিতে পারে। আচ্ছা, 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা কি হবে? তা আমরা যদি আদর্শ গ্যাসের সমীকরণ দেখি, আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি আমরা? পিভি সমান এনআরটি না? এখানে আবার টেম্পারেচার দিয়ে দিচ্ছে 27°C। 27°C মানে কত? 300 ক্যালভিন। 27°C মানে 300 ক্যালভিন। এখন আমার দরকার হচ্ছে পিভি সমান এনআরটি, এনটা দরকার। এন সমান আমরা জানি W/m, ডাব্লুর মান 7 দিছে। আর নাইট্রোজেনের আণবিক ভর আমরা কত জানি? 28। 4 7 28, 1/4 আসতেছে। তাহলে আমরা যদি এখানে দেখি পিভি সমান এন আর টি, একবারে যদি আমি এখানে বসাই 1/4 আর ইন্টু 300, তাহলে 300 কে যদি আমি 4 দিয়ে কাটি কত আসে আমাদের? 75। তার মানে বি উত্তর হয় এক্ষেত্রে। 27°C তাপমাত্রায় এটা হচ্ছে। আবার এখান থেকে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র এই টেম্পারেচার না দিয়েও এটাও কিন্তু চলে আসতে পারে। তখন আমাদের এখানে কি হবে? পিভি সমান 1/4 আরটি, বা এরকমও কিন্তু হতে পারে 4 পিভি সমান আরটি, এরকমও থাকতে পারে। কখন কিভাবে কি দিয়ে দিবে বলা যায় না, মানে সব ধরনেরই দেখে যাওয়া ভালো। আচ্ছা, এরপরে আসো, বিক্রিয়ার সাম্যের উপর কোনটির প্রভাব নাই? সাম্য অবস্থার উপর 3টা জিনিসের প্রভাব আছে: তাপ, চাপ, ঘনমাত্রা। তাপ, চাপ, ঘনমাত্রা, প্রভাবকের কোনো ভূমিকা কিন্তু নাই। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ? দেখো 3টা রিলেটেড কোশ্চেন প্রায় চলে আসে কাছাকাছি। একটা হচ্ছে En সমান E1/n², একটা হচ্ছে Vn সমান V1/n, আরেকটা হচ্ছে Rn সমান R1/n, ওই R1 ইন্টু n²। যেটাই হোক, এখন এইটা থেকে প্রশ্নটা চলে আসছে যে 3 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের কত গুণ? তাহলে এর জায়গায় যখন তুমি 3 বসাবা তখন কত আসে? E1/9 আসে। তার মানে 1-এর 9 গুণ। এটা খেয়াল করো, বাফার দ্রবণ থেকে আসছে বলতে গেলে। সম-আয়তনের এত মোলার লবণের এত মোলার ইথানোয়িক অ্যাসিড মিশ্রণের পিএইচ কত হবে? তাহলে আমরা হ্যান্ডারসন হেসেলবার্গের ইকুয়েশন থেকে কি জানি? পিএইচ সমান পিকেএ প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বা লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো, লবণ এবং অ্যাসিড দুইটাই কি সম-আয়তনের, দুইটাই বলে দিছে সম-আয়তনের, এবং দেখো ঘনমাত্রা কিন্তু সবার এক না। এখানে পিকে এর মান 4.76 দিছে, তাহলে আমরা এখানে 4.76 দিলাম, প্লাস দিলাম লগ সল্টের, যেহেতু দুইটার ঘনমাত্রা আয়তন সেম, তাহলে আমাদের তো মনে হয় আয়তন দিয়ে ভাগ করার প্রয়োজন নাই। ডিরেক্টলি এখানে তুমি বসায় দাও, ওখানে উপরে থেকে 0.1, নিচে থেকে 0.01, 0.1/0.01, কত থাকে এখানে? এটা 10 থাকে, তাই না? তো লগ 10 এর মান কত? 1। তার মানে এখানে 4.76 প্লাস 1, তার মানে আলটিমেটলি 5.76 পাবো। তাহলে উত্তর কোনটা হয়? এই যে প্রথমটা। তাহলে এরপরে যদি আমরা দেখি নিচের কোন বিক্রিয়া অনুপাতের কিউসি, মানে বিক্রিয়া অনুপাতের উপর চাপের কোনো প্রভাব নাই? এখন আমরা চাপের প্রভাব কখন লক্ষ্য করি? যখন উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা আলাদা থাকে। তো এখান থেকে লাসাতেলের নীতিটা পড়ে ফেলা যায় যে মনে রাখতে হবে চাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থা অলওয়েজ বেশি থেকে কম মোলের দিকে যাবে, বেশি থেকে
এইটুকু কথা দিয়ে চাপের প্রভাব কিন্তু পড়ে ফেলা যাবে। তাহলে এখন এটা তো এখান থেকে আমরা পড়ে ফেললাম। আর যখন উভয় পাশে মোল সংখ্যা সমান থাকবে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সমান হলে সেখানে চাপের কোনো প্রভাব নাই, এটা আমরা জানি। তাহলে এইখানে তুমি একটু খেয়াল করো তো, কোন অপশনটাতে বিক্রিয়ক এবং উৎপাদের চাপে এই মোল সংখ্যা সেম। দেখো এখানে আমরা জানি কেপি কেসি বা যেটাই লিখি না কেন, আগে আমরা উৎপাদের লিখি, নিচে আমরা বিক্রয়কেরটা লিখি। তা এখানে তুমি দেখো তো, উৎপাদের 2, বিক্রয়কের 4 না 3 আর 1 4। উপরে খেয়াল করো তো, উপরে 2 নিচে 1, এখানে উপরে 2 নিচে 3। একমাত্র সি অপশনটাতে দেখো উপরে 2 নিচেও 2, তাহলে এইটাই চাপের কোনো প্রভাব নাই, এই যোগটাতে চাপের কোনো প্রভাব নাই। এখান থেকে কিন্তু লাসাতেলিয়ার নীতিটাও পড়ে ফেলতে হবে, যে লাসাতেলিয়ার নীতি, এইটা চাপের প্রভাব তো বলা হয়ে গেছে। আর কি আছে? তাপমাত্রা প্রভাব। তাপমাত্রা প্রভাবটা কি? যদি তাপহারী বিক্রিয়া হয়, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমরা বাড়াই, সাম্য অবস্থা ডান দিকে যাবে। মানে উল্টা করে টেম্পারেচার কমালে কি হবে এটা মনে হয় বলা লাগবে না, সাম্য অবস্থা বামে আসবে। উল্টা করে যদি আমরা তাপ উৎপাদীর ক্ষেত্রে চিন্তা করি, তাপ উৎপাদীর ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, বাড়াই, তাহলে সাম্য অবস্থা বামে চলে আসে। এটা পড়ে ফেলতে হবে। এবার আসেন, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটা শনাক্ত করা যায়? অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ মানে কি? মানে হচ্ছে টলেন বিকারক না? মানে হচ্ছে টলেন বিকারক। এই টলেন বিকারক দিয়ে আমরা কি শনাক্ত করতে পারি? অ্যালডিহাইড কিটোন কার্বনিল মূলক না? তাহলে অ্যালডিহাইড আমরা আলাদা করতে পারি। অ্যালডিহাইড কিটোনকে পৃথকীকরণ পরীক্ষা কি? টলেন বিকারক পরীক্ষা। কি উৎপন্ন হয় এখানে? সিলভার দ্রবণ উৎপন্ন হয়। আচ্ছা, এর সাথে আরেকটা কথা বলে রাখি, ফর্মিক অ্যাসিড, এইটাকে যদি তুমি এভাবে যদি লিখো, এইচ সিএইচও, এটা ফর্মালডিহাইড। আর আমি যদি ফর্মিক অ্যাসিড লিখি তাহলে আমাদের কি আসে এখানে? এইচ ও সিএইচও। এভাবে যদি লিখি, অথবা তুমি যেভাবেই ফর্মিক অ্যাসিডটা লিখো না কেন, একটু খেয়াল রাখতে হবে, এইটাতে দেখো অ্যাসিড মূলকও আছে, এই পাশটা যদি তুমি দেখো অ্যাসিড মূলক আছে, আবার এই পাশ থেকে যদি তুমি দেখো অ্যালডিহাইড মূলক আছে। তার মানে একমাত্র জৈব অ্যাসিড যে টলেন বিকারকের সাথে এবং ফেরিন দ্রবণের সাথে কিন্তু বিক্রিয়া দেয়, টলেন বিকারক প্লাস ফেরিন দ্রবণের সাথে সে বিক্রিয়া দিয়ে থাকে, এই কথাটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরটা যদি দেখি আমরা, যদি 5 লিটার কোনো গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা দ্বিগুণ হয় তবে তাদের আয়তনটা কত হবে? তবে তার আয়তনটা কত হবে? কি বলছে জানো? চাপ এবং টেম্পারেচার দুইজনই দ্বিগুণ। তো আমরা কি জানি একটু দেখো তো, ভি এর সাথে আমরা এরকম জানি তো, পি ভি বাই টি এটা সমান কনস্ট্যান্ট। তার মানে ভি এর সাথে এই দুইটার সম্পর্ক কেমন? ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন এখান থেকে যদি তুমি বের করো, টেম্পারেচার দ্বিগুণ করতে বলছে, চাপও দ্বিগুণ করতে বলছে, তার মানে কি ওয়ানই থাকে, তার মানে আমরা বলতে পারি ভি টু সমান ভি ওয়ান, আগে যা ছিল তাই হয়ে যাবে। তার মানে আগে ছিল 5 লিটার, এখনো তোমার 5 লিটারই হবে। আচ্ছা, নিচের যৌগগুলোর মধ্যে কোনটাতে সর্বোচ্চ মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান?
দেখো এই টপিকটা বা এই যে প্রশ্নটা, এটা কিন্তু এক প্রকার আমরা 1 নম্বর কোশ্চেনে সলভ করে আসছি, মুক্তদের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তারপর এখানে আমরা আরেকবার একটু দেখব, ওখানে কিভাবে বলছিলাম যে হাফ ইনটু কেন্দ্রীয় মৌলের যোজনী ইলেকট্রন সংখ্যা মাইনাস একযোজী পরমাণু সংখ্যা বা বন্ধন সংখ্যা বলছিলাম ওখানে। তাই ওখানে আবার এরকম হাফ দিয়ে বলছিলাম, হাফ ইনটু সালফারের কথা যদি চিন্তা করো, সালফারের কত, আমি এইখানে লিখি, সালফারের কত, সালফারের যোজনী ইলেকট্রন হচ্ছে 6টা, সালফারের যোজনী ইলেকট্রন হচ্ছে 6টা, মাইনাস একযোজী পরমাণু হচ্ছে 4টা। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত থাকে, 2 থাকে, 2 কে 1 বাদ দিলে এটা, তার মানে এক জোড়া থাকতেছে এখানে, এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকতেছে। এখানে যদি তুমি দেখো হাফ ইন্টু 6 মাইনাস 2, তাহলে এখানে 2 জোড়া থাকতেছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা আসি, নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা থাকে, বন্ধন কয়টা, 3টা, তার মানে এখানেও এক জোড়া থাকে। জেনন ডাইফ্লোরাইডে যদি আমরা আসি, জেননের শেষ কক্ষপথে থাকে হচ্ছে 8টা মাইনাস 2, তার মানে এখানে 3 জোড়া। এটা সর্বোচ্চ সংখ্যক থাকতেছে কিন্তু এই জেনন ডাইফ্লোরাইডে। আচ্ছা, এই যৌগের নামকরণ থেকে কিন্তু একটা প্রশ্ন প্রায় থাকে, অ্যালিফেটিক থেকেও আসতে পারে, অ্যারোমেটিক থেকেও এরকম করে দিয়ে দিতে পারে। তা যাই হোক, নামকরণ কিন্তু সব থেকে ইজি, এটা আশা করি সবাই পারো। এখন দেখো, বেনজিন চক্রে একাধিক কি অ্যালকাইল মূলক আছে না? যদি বেনজিন চক্রের সাথে অ্যালকাইল মূলক প্রতিস্থাপক হিসেবে থাকে, তখন আমরা নামকরণের ক্ষেত্রে কি দেখি, ইংরেজি নামের প্রথম অক্ষর দেখি, যে প্রথম অক্ষর অ্যালফাবেট অনুসারে যেটা আগে হয় সেই অনুসারে আমরা নামকরণ করি। তো এখানে দেখো, এটা হচ্ছে বিউটাইল মূলক আর এই দুইটা হচ্ছে মিথাইল মূলক। তাহলে এইটা তো বড় মূলক, এই জন্য এটা আমরা 1 নম্বর কার্বন ধরবো, এটা আমরা কি করব, 1 নম্বর কার্বন ধরবো। এবার এই দিক থেকে তো শাখা আছে, 2 3 4 5, এটা 6 নম্বর কার্বন। নামকরণে কি হবে, 1 নম্বরে কি বিউটাইল আসবে না, 1 বিউটাইল, 3 নম্বর এবং 4 নম্বরে মিথাইল, তাহলে 1 বিউটাইল 3 4 ডাই মিথাইল বেনজিন, এটা কারেক্ট। আচ্ছা, এবার বলছে এখানে একটু যদি দেখি যে যদি কোনো জৈব যৌগে দুইটা সদৃশ্য অপ্রতিসম, তার মানে কি কাইরাল কার্বনের কথা বলতেছে। কাইরাল কার্বন কি, যে আমরা জানি একটা কার্বনের চারপাশে যদি 4টা ভিন্ন জিনিস থাকে তখনই তাকে আমরা কাইরাল কার্বন বলি। তো এখন কাইরাল কার্বন থেকে সমানতা সংখ্যা নির্ণয় সূত্র কি জানি আমরা, এন স্কয়ার। সমানতা সংখ্যা নির্ণয় সূত্র কি, এন স্কয়ার। তাহলে এখানে বলেই দিছে 2, তার মানে তুমি যদি 2 এর স্কয়ার করো তাহলে কত আসে, 4 আসে না, 4 আসে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় বা কারা দেয় না। এবার কিন্তু প্রায় প্রতিটা ভর্তি পরীক্ষাতেই এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, হ্যালোফর্ম বিক্রিয়া কে দিবে বা আয়োডোফর্ম বিক্রিয়া কারা দিবে বা কারা দিবে না। এখন অনেক কিছুই আছে এখানে, আমরা শুধু মনে রাখবো যে CH3 CO মূলক যাদের থাকবে, এবং এই যে অপর যেটা আছে এখানে তোমার অ্যালকাইল মূলক অথবা হাইড্রোজেন থাকবে এই জায়গাটাতে, তাহলেই তারাই দিবে। এবং যে সকল অ্যালকোহলকে জারিত করলে আমরা এই জিনিসটা পাবো, CH3CO মূলক পাবো, সেই অ্যালকোহল গুলো আমাদের কি করতে পারবে, এই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন কোনটাতে এই জিনিস থাকে না আমরা একটু দেখি অপশনগুলো চেক করে। দেখো এই যে 1 নম্বর অপশনে দেখো CH3CO, অন্যটা কি আছে, হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক আছে, ঠিক আছে, এইটা খেয়াল করো। আর যদি এরকম একটা যৌগ দিয়ে বলে হ্যালোফর্ম দিবে কিনা, তুমি একটু কষ্ট করে কি করবা, চেষ্টা করবা। দেখো, এরকম অ্যালকোহল থাকলে, এটা কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল না এটা, 2 ডিগ্রি অ্যালকোহল। তো এরকম যে ডিগ্রি যুক্ত অ্যালকোহল থাকে, বিশেষ করে 2 ডিগ্রি অ্যালকোহলই আমাদের এটা দিয়ে থাকে। তো এখানে দেখো এরকম থাকলে তুমি এখান থেকে
এই হাইড্রোজেন গ্যাস বের করার চেষ্টা করবো। H2 বের করে ফেললে দেখো CH3CO আসে। H2 বের হয়ে গেলে CH3CO ফরম্যাট আসে। যখন CH3CO আসবে অন্য পাশে CH3 থাকে, তার মানে এখানে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া সম্ভব। এইটাতে সম্ভব না, কারণ এখানে Cl আছে। ক্লোরিন থাকলে কি হ্যালোফর্ম দিবে? দেবে না। বলে দিয়েছি অ্যালকাইল মূলক অথবা হাইড্রোজেন থাকতে হবে, অ্যালকাইল মূলক অথবা হ্যালোজেন থাকতে হবে। আচ্ছা, 100 গ্রাম চুনাপাথরকে তাপে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণে চুন পাওয়া যাবে? 100 গ্রাম চুনাপাথর থেকে কত গ্রাম চুন পাওয়া যাবে? আচ্ছা, যাই হোক, তাহলে তুমি ক্যালসিয়াম কার্বনেট, এটা তো এমনি 100 গ্রাম, এখান থেকে কি পাওয়া যাবে? চুন, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কত? আমরা জানি 56। তো এখানে তো বলেই দিছে 100 গ্রাম থেকে 56 গ্রাম, তো ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। 100 গ্রাম থেকে তো আমি 56 গ্রামই পাবো। ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু এটা। যাই হোক, 50 ml নমুনা পানির বিশ্লেষণে করে 5 মিলিগ্রাম আয়রন পাওয়া গেল। ppm এ আয়রনের ঘনমাত্রা কত হবে? ppm এককে আয়রনের ঘনমাত্রাটা কত হবে? তা ppm মানে আমরা কি জানি? ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তাই না? ppm মানে মিলিগ্রাম পার লিটার। তা এখন এই জায়গায় আমরা কিভাবে বের করব? দেখো, আমরা জানি ppm মানে, একটু খেয়াল করো, উপরে হচ্ছে ভর, নিচে হচ্ছে আয়তন। উপরে ভর, নিচে আয়তন। তুমি সেই জিনিসটা এখানে কাজ করো। উপরে ভর মিলিগ্রাম এককে দেওয়াই আছে 5, নিচে আয়তনটা নিতে হবে লিটার এককে। তো আয়তনটা দেওয়া আছে 50 মিলিলিটার। তাহলে 50 মিলিলিটারটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো, লিটার পেয়ে যাবা। 1000 দিয়ে ভাগ করার উপরে গুণ করা তো একই কথা, তাই না? এই শূন্য কাটে, এই পাশ কাটে, তার মানে কত আসে? 100। তাহলে 100 ঘনমাত্রা কত আসতেছে? 100 আসতেছে। সিম্পল ভাবেই করতে হবে এগুলা। এই সাথে আমি আরেকটা কথা এখানে বলে ফেলি, পার্সেন্টেজ থাকলে ppm নির্ণয় গুলা, ppm বের করতে পারলে তো বাকিগুলো দরকার হয় না। পার্সেন্টেজ থাকলে, আবার পার্সেন্টেজ না থাকলে, আগে পার্সেন্টেজ না থাকলে কিভাবে করতে হয়? এস এম ইন্টু 10⁻³ এইটা দিয়েই কিন্তু পার্সেন্টেজটা বের করা যায়। কারণ আমরা দেখো কিভাবে বের করতে হয় এটা, এখানেও দেখাই আমি। এস এম ইন্টু কি বললাম? 10⁻³, তাই না? তা এস এর কত? এস সমান পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা বের করার সূত্র কি বলছিলাম? পার্সেন্টেজ ইন্টু 10 ডিভাইডেড বাই এম ইন্টু 10⁻³। ও এখানে তো এম ছিল আরেকটা, এই এম আর এম কেটে যায়, তখন কেমন আসে? পার্সেন্টেজ ইন্টু 10⁻⁴। তাহলে এটা তুমি শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। পার্সেন্টেজ থাকলে ppm বের করার সূত্র হচ্ছে পার্সেন্টেজ ইন্টু 10⁻⁴। এরপরে ppb বললে বাড়বে, এরকম 6 হবে, তারপরে 8 হবে, এক এক করে কমে মেইনলি এগুলা। আচ্ছা, এবার আসি লেমন জুসে ওইস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে? এটা তো খুবই সিম্পল। দেখো, আমরা জানি যে হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এই দুইটার গুণফলই হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল, যেটাকে আমরা কেডব্লিউ বলি, 10⁻⁻14। এই যে ওইস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, এটা যে হাইড্রোনিয়াম আয়নটা যদি তুমি বের করতে চাও, কি করতে হবে? ওই যেটা ছিল 10⁻⁻14, ওটাকে কি করতে হবে? ওইস আয়নের ঘনমাত্রা দিয়ে ভাগ করতে হবে, 4 ইন্টু 10⁻⁻12। 4 ইন্টু 10⁻⁻12। তাই এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? 1/4। 1/4 মানে কত? 0.25। এই 0.25 ইন্টু, আমরা যদি হিসাব করি 10 এর পরে কত আসে? -2। তাহলে দশমিক যদি এক ঘর পিছাই, তাহলে আমরা কি পারি? 10⁻⁻3। দশমিক এক ঘর পিছালে পাওয়ারে মাইনাস হয়, তাই 2.5 ইন্টু 10⁻⁻3। সি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, নিচের কোন এসিডটা তীব্রতম? তা এখন দেখো, এখানে সবগুলো তো এসিড দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের কাজ কি? এসিডের তীব্রতা আমরা কিভাবে বের করি? জারণ মান, জারণ মান অনুসারে, সেন্টার অ্যাটমের জারণ মান। জারণ মান আমরা একটু বের করে দেখি। একটু যদি আমরা খেয়াল করি,
হাইড্রোজেন +1, অক্সিজেন -6, -2 × 3 মানে 6 হয় না, তার মানে এটা +5। এখানে কত হবে? সালফিউরিক অ্যাসিডে সবসময় তো +6 হয়, এটা তো জানো। পারক্লোরিক অ্যাসিডে দেখো এখানে -8, এখানে +1, তার মানে +7। এখানে কত? -8, এখানে +1, তার মানে +7। এখন দেখো ব্রোমিন এবং ক্লোরিন দুইটাতেই কিন্তু একই দ্রব্যমান আসতেছে, যদি একই দ্রব্যমান আসে তখন কি করব? যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট সেটা তীব্র। এই দুইটার মধ্যে এখান থেকে একটু মনে রাখবো যে জারণ মান সমান হলে আকার ছোট যার সে তীব্র, আকার ছোট যে সে তীব্র অ্যাসিড। এখানে কার আকার ছোট? ক্লোরিনের আকার ছোট না ব্রোমিনের তুলনায়? তাহলে ক্লোরিন তীব্র অ্যাসিড। এবার আসো ইসেলের ম্যাথ। তা ইসেলের ম্যাথে শুধু একটা জিনিসই তুমি মনে রাখবা, ইসেলে কি হয়? অ্যানোডে জারণ ঘটে না? আমরা ম্যাক্সিমাম যেটা জানি ই অফ অ্যানোড, অ্যানোডে জারণ প্লাস ই অফ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ। এটা করলে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম। তোমরা চাইলে যে বড়টা মাইনাস ছোটটা শিখছো সেটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো এই দুইটার মধ্যে জারণ কোনটা বিজারণ কোনটা কিভাবে বুঝবো? যার জারণ বিভব বেশি সে জারণ, যদি দুইটার বিজারণ বিভব দেওয়া থাকে যার বিজারণ বিভব বেশি সে বিজারণ হবে। এখন যদি দুইটা অন্যরকম দেওয়া থাকে তুমি একই ফরম্যাটে তৈরি করে নিবা। যেমন একটু খেয়াল করো এখানে দুইটারই কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে, তার এইটার বিজারণ বিভব বেশি না? দেখো তো নেগেটিভ দিকে ছোট যত ততই বড় হয় না? অথবা তুমি উল্টা করে দুইটা পজিটিভ করো, দুইটা যদি পজিটিভ করো তাহলে একটা +0.76 পাবো, তখন তো এইটা বড় হয়ে যাবে, তার মানে এটা জারণ হয়ে যাবে, তখন জিঙ্কেরটা জারণ হবে। তাহলে কি লিখতে হবে? অ্যানোডের জারণ, তার মানে জারণ বিভব দিতে হবে। তাহলে জারণ বিভব কত হবে? এটা তো বিজারণ বিভব দেওয়া আছে, প্লাস থেকে 0 হচ্ছে, কমা মানে তো বিজারণ, কমা মানে তো বিজারণ, তাহলে এটা জারণ বিভব কত হবে? 0.76, +0.76। সূত্রে প্লাস দাও। এবার ক্যাথোডে বিজারণ দিতে হবে, ক্যাথোডে বিজারণ ফরম্যাট কত? -0.44 না? আর এর দুটো বিয়োগ করলে কত আসে? 0.32 আসে, +0.32, এটাই। আচ্ছা এবার আসো যে নিচের কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। দেখো দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য কারা। একটা এক্সাম্পল তো মুখস্থ করতেই হবে অবিশ্লেষ্যের মধ্যে, অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে বিশুদ্ধ পানি, এটা তো মাস্ট মনে রাখতে হবে। এরপরে গ্লুকোজ, অ্যালকোহল, এগুলা। এবার দেখো যদি এখানে তোমাকে বলে সবাল তড়িৎ বিশ্লেষ্য কারা, সবাল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সকল সবাল এসিড, মানে বিশেষ করে আয়নিক যৌগগুলা, আয়নিক যৌগের দ্রবণগুলা, আয়নিক যৌগ। তুমি যদি লবণ বলো সোডিয়াম ক্লোরাইডের লবণ, পটাশিয়াম ক্লোরাইড লবণ, এবং স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, এগুলা সবই সবল অ্যাসিড। দুর্বলের মধ্যে কি আছে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কি আছে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তোমার ইথানোয়িক অ্যাসিড, মানে দুর্বল অ্যাসিড যারা আছে, হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তোমার ফসফরিক অ্যাসিড এগুলো দুর্বল অ্যাসিড। তাহলে দেখো এটার মধ্যে এটা আছে, এটা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, আর এগুলো কি তড়িৎ বিশ্লেষ্য। জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে নিচের কোন পদ্ধতিটা ব্যবহার করা হয়? এটা আমরা জানি ওজোনোলাইসিস। দেখো ওজনীকরণটা আমি একটুখানি এখানে তোমাদের বলি। এরকম ধরো আমাদের একটা যৌগ দিয়ে দিছে অ্যালকিনের ক্ষেত্রে, ধরো CH3 CH4,
আমি একবারে ভেঙে দেখাই। এখানে ধরো সি এইচ এরকম আছে। যখন এরকম একটা অ্যালকিন দেওয়া থাকবে এরকম ভেঙে লিখবা, লিখে যখনই বলবে ওজনীকরণে কি কি উৎপন্ন হয়, এপাশে একটা অক্সিজেন দিবা, এপাশে একটা অক্সিজেন দিবা, তখন তুমি কি পাচ্ছ দেখো তো, একটা প্রোডাক্ট আসতেছে এখানে CH3 CHO, আর এপাশে একটা আসতেছে এইচ CHO। উল্টা করে তোমাকে এরকম বলবে এই দুইটা দেওয়া থাকবে এরকম, বিক্রিয়কটা কোন অ্যালকিন ছিল এটা আসতে পারে। তো তখন কি করবা, কিছুই না, জাস্ট অক্সিজেন গুলা পাশাপাশি রাখবা, অক্সিজেন গুলা পাশাপাশি রাখবা। এরপরের কাজ কি তোমার, এরপরের কাজ হচ্ছে এখান থেকে অক্সিজেন বের করে দিবা, তুমি O2 বের করে দিবা। তাহলে O2 বের করে দিলে দেখো কি আসে এখানে, CH3 CH ডাবল বন্ড CH2। দেখো তো উপরেরটা আর এটা মিলে যায় কিনা, মিলে যায়। কিন্তু এইভাবে অ্যালকিনের ওজনীকরণ করবা। যদি অ্যালকাইন আসে দুইটা অক্সিজেন দিবা, যদিও অ্যালকাইন খুব একটা আসে না, অ্যালকাইন আসলে কি করবা, দুইটা করে অক্সিজেন দিবা, এপাশে দুইটা এপাশে দুইটা, জাস্ট। আচ্ছা, এবার এটা একটু আমরা দেখি। কার্বন ডাইঅক্সাইড সলিড, গ্রিগনার বিকারক। তা কার্বন ডাইঅক্সাইডকে যদি গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করানো হয় শুষ্ক ইথারের উপস্থিতিতে, প্রোডাক্টটা কি আসবে, এখানে অয় কি আসবে, যখনই শুষ্ক ইথার দেওয়া হবে আমরা যদি দেখি ও অয় যৌগটাকে দেখো, আবার যখন পানি দেওয়া হচ্ছে বা হাইড্রোজেন আয়ন, তখনই কিন্তু ইথানয়িক অ্যাসিড। আমরা জানি গ্রিগনার বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড দিলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড পাই, আমরা ইথানয়িক অ্যাসিড পাই। এখন প্রশ্ন হচ্ছে এখানে অয় যৌগটা কি হবে। এখন দেখো খুবই সিম্পল জিনিস, কার্বন ডাইঅক্সাইড আমরা যদি ভাঙি, কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা ভাঙি, এটা এখানে দেখি এরকম তো, এরকম না, এরকম। একটা, এইটা এই পাশেরটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আমাদের কি হয় এখানে, আরেকটা আমাদের ছিল গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারকে তোমার CH3MgX, এটা তো তোমার পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট থাকে তাই না, এটার পজিটিভ আর নেগেটিভ পার্ট থাকে। তো অ্যালকাইল মূলক, এখানে তুমি কার্বনকে ভেঙে ভাঙলে তোমার এই জায়গায় CH3টা বের হয়ে যায় তাই না। এখানে তুমি যদি বলো, তাহলে আমরা তো প্রোডাক্ট গুলো দেখি, এত জটিল করার দরকার নাই, পেঁচানোর দরকার নাই, তুমি এখানে প্রোডাক্ট গুলো দেখেই কিন্তু এটা করতে পারবা। কেন দেখো, এখানে যখন পানি দিবা তখন তোমার কি আসবে, এখানে প্রোডাক্টটা কি আসে, MgOH এই জিনিসটা চলে আসে না। তাহলে এই জিনিসটা চলে আসতে গেলে অবশ্যই সেখানে তোমার ম্যাগনেসিয়াম তো থাকতে হবে এই ওয়াই যৌগটাতে, এই MgX থাকতে হবে এটার সাথে, OMgX থাকবে। তাহলে OMgX আছে এটাতে, and এটাতে তো নাই, এটাতে তোমার শুধু Mg আছে, তাহলে এইটাই হয়। এটার সাথে তুমি পানি দিলে দেখো OMgX, OMgX এখান থেকে OH নিয়ে MgX টা বের হয়ে যাবে। দেন দেখো এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হলে এই অ্যাসিডটা চলে আসে, আর MgOX টা কিন্তু এখান থেকে বের হয়ে যায়। পুরোটা ক্যালকুলেশন না করেও কিন্তু এই বিক্রিয়াটা পারা যায় একটু ট্রিক্স ফলো করলে। এবার দেখো জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ দিয়ে দিছে। MnO4 অর্ধক জারণ বিক্রিয়ায় কত মোল ইলেকট্রন জড়িত, এখানে কত মোল ইলেকট্রন জড়িত। আচ্ছা, এখানে দেখো এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাই না, তা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তো বোঝাই যাচ্ছে, পটাশিয়ামটা বাদ দিলে এটা আসে। এটা তুমি যদি মুখস্থ না করো তাও কিন্তু পারবা, ওই মুখস্থ বলতে বের না করে কিন্তু পারা যায়। প্রথমত দুইটা আছে, যদি যখন এটা প্রসম মাধ্যম হবে এবং যখন একটা ক্ষারীয় মাধ্যম হবে। যখন ক্ষারীয় মাধ্যম হবে তখন সে 3টা ইলেকট্রন দেয়, আর যখন প্রসম মাধ্যম হয় তখনও 3টা দেয়, আর যখন এসিড মাধ্যম হয় তখন সে 5টা ইলেকট্রন দেয়। তা হাইড্রোজেন আয়ন মানে কি, এসিড না?
হাইড্রোজেন আয়ন মানে কিন্তু অ্যাসিড। অ্যাসিড মাধ্যমে সে 5টা ইলেকট্রন ত্যাগ করে। এই একটা জিনিস একটু মুখস্থ রাখবে। এগুলা কিন্তু দুই একটা এরকম ব্যতিক্রম থাকে, না বের করেও পারা যায়, যেগুলা না বের করেও পারা যায়। আচ্ছা, এরপর একটা খেয়াল করো, 1 মোলাল দ্রবণে যদি 0.3 মোল দ্রব দ্রবীভূত থাকে, তবে সেখানে দ্রাবকের পরিমাণ কত হবে? সেই জায়গাটাতে দ্রাবকের পরিমাণ কত হবে এটা বলতেছে। এটা দেওয়া আছে মোল সংখ্যা, দেওয়া আছে কি মোল সংখ্যা দেওয়া আছে। এইখানে মোলার দ্রবণ যখন হবে তখন তুমি মোল সংখ্যা সূত্রে অ্যাপ্লাই করবে কোনটা? আমরা সাধারণত এন সমান কি জানি? W/m। তুমি ধরো, আমি যদি তোমাকে একটু দেখাই তাহলে এটা বুঝতে পারবা। ধরো, আর এস সমান আমরা কি এস বলতেছি, ডাব্লিউ সমান আমরা কি জানি? SMV/1000, তাই না? SMV/1000 জানি। এই W/m এইটা মানে কি মোল সংখ্যা না? এখান থেকে যদি বাদ দাও এইটাই, এখান থেকে এটাই কিন্তু আমাদের মোল সংখ্যা। তাহলে এই জায়গায় এই যে ভি, এই ভিটাই তোমার এখন দ্রাবক হয়ে যাবে। তাহলে এখানে তুমি ভি সমান কি পাবো বলতো? এন ইন্টু 1000 ডিভাইডেড বাই এস। তা এন এর মান তো তোমার দিছে 0.3 ইন্টু 1000 ডিভাইডেড বাই এস এর মান কত? 1 মোলার। 1 মোলার, এইখানে এস বলতে কিন্তু মোলাল ঘনমাত্রা, মোলার না। তাহলে এখানে কত আসে? 300 আসে না? 300 গ্রাম আসে। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কোনটা ব্যবহার করা হয়? রিমোট কন্ট্রোলে কোনটি ব্যবহার করা হয়? এখানে কিন্তু আয়ার রশ্মি না, তো এরকম এই আয়ার রশ্মির আরো কয়েকটা ব্যবহার করে ফেলতে হবে কিন্তু, যেমন মিডিল আয়ার, এটা দিয়ে তোমার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা হয়। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা হয়। জাল টাকা, জাল পাসপোর্ট। আর যে তোমার আর দুইটা আছে, ফার আয়ার আছে, মিডল আয়ার আছে। তাই ফার আয়ার, মিডল আয়ার ওগুলা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ও একটু ভুলেছে, জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটা? ইউভি রশ্মি ব্যবহার করা হয়। ইউভি রশ্মির যে অন্যগুলা ব্যবহার আছে না, ওই যে তোমার ড্রাগ শনাক্তকরণে, ড্রাগ, ড্রাগে কত 200 থেকে 400 ন্যানোমিটার। তোমার প্রোটিন অ্যানালাইসিসে, প্রোটিন অ্যানালাইসিসে কত? সবগুলা 9 করে আসবে হিসেবে, 369। আরেকটা পড়বা জীবাণুনাশন, এই তিনটা মাস্ট, বাকিগুলো পড়লে ভালো কিন্তু এটা পড়তেই হবে।